একটা হচ্ছে অ্যালগরিদমিক কস্ট মডেলিং। তো আমরা দেখি এক্সপেরিয়েন্স বেসড অ্যাপ্রোচটা কেমন। এক্সপেরিয়েন্স বেসড অ্যাপ্রোচটা বেসিক্যালি হচ্ছে জাজমেন্ট রিলেটেড। মানে হচ্ছে যে আমাদের যেরকম অভিজ্ঞতা থাকবে সেই অভিজ্ঞতার আলোকে আমরা প্রিভিয়াস যে কাজ করে আসবো সেই কাজের উপর ভিত্তি করে আমরা নতুন করে ইফোর্ট এস্টিমেট করতে পারবো। বা ইফোর্ট বলছি কিন্তু এখানে আসলে শুধুমাত্র ইফোর্ট এস্টিমেট করা হয় তা না, এস্টিমেশন টেকনিকে কি এস্টিমেট করা হয় ইফোর্ট, এস্টিমেট করা হয় সাইজ, এস্টিমেট করা হয় কস্ট, এবং এস্টিমেট করা হয় শিডিউল। দ্যাট মিন্স হচ্ছে এস্টিমেশন রিলেটেড যা কিছু এই সব কিছু হচ্ছে এই এস্টিমেশন পার্টের মধ্যে চলে আসবে। তো এস্টিমেশনটা আমরা করব কখন? আমরা করব হচ্ছে একটা প্রজেক্ট শুরু হওয়ার আগে। এস্টিমেশন মানে হচ্ছে আমাদের পসিবল টাইম, পসিবল সাইজ, পসিবল কস্ট সেগুলো ঠিক করা। তো সেগুলো ঠিক করার জন্য আমরা দুইটা টেকনিক জানি, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড আর একটা হচ্ছে অ্যালগরিদমিক কস্ট মডেলিং। তার মধ্যে এক্সপেরিয়েন্স বেসড এটা নাম থেকেই বোঝা যায় যে যা কিছু এস্টিমেট করব সবকিছু আসলে নিজেদের যে অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা সেটার উপরে বেস করে এস্টিমেট করব। তাহলে দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে ডেলিভারেবল। আমরা মানে কি 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 কাস্টমারকে ডেলিভার করতে চাচ্ছি, যখন আমরা ডেলিভারেবল আইডেন্টিফাই করতে পারবো তখন আমরা তার যে সেটা কমপ্লিট করার জন্য, সেই মাইলস্টোন রিচ করার জন্য যে কম্পোনেন্ট গুলো দরকার সেই কম্পোনেন্ট গুলো আইডেন্টিফাই হয়ে যাবে। আইডেন্টিফাই হওয়ার পরে আমরা হয়তোবা সেখান থেকে সাইজ অফ সাইজ অফ প্রোডাক্ট বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা যদি একটা ফাংশন জানি যে কি করব, তখন সেটা পসিবল কয় লাইনের কোড হতে পারে সেটা আমরা এস্টিমেট করতে পারি। আমি বলছি না যে এস্টিমেশন অ্যাকিউরেট হবে বা পারফেক্ট হবে, বাট আমরা একটা ধারণা নিতে পারবো। এবং হচ্ছে যে আমরা ওখানে কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করব, আমরা কি সেখানে নতুন করে কোড তৈরি করব নাকি রিইউজ করব। তো নতুন করে কোড তৈরি করলে এক ধরনের কস্ট হবে, রিইউজ করলেও সেটার জন্য একটা কস্ট থাকবে। তারপর হচ্ছে শিডিউলও এখানে একটা এফেক্ট করে। যেমন যদি আমরা রিইউজ করি সেক্ষেত্রে শিডিউলটা কেমন লাগবে, যদি আমরা নতুন করে তৈরি করি তাহলে শিডিউলটা কেমন লাগবে, যদি কম্পোনেন্ট গুলো কমপ্লেক্স হয় তাহলে তার জন্য সাইজটা কেমন হবে, শিডিউলটা কেমন হবে। এই এভরিথিং সবকিছু আসলে আমরা কোথা থেকে নিব? যদি আমাদের এই ধরনের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে প্রিভিয়াস প্রজেক্টে যেরকম লাইন অফ কোড, যেরকম শিডিউল লেগেছিল আমরা ঠিক সেরকম এস্টিমেট করব হচ্ছে আমাদের নেক্সট প্রজেক্টের জন্য। ঠিক আছে? এবং এটা কি করব, স্প্রেডশিটের মধ্যে ডকুমেন্টেড করে রাখবো। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়ালি কম্পিউট করে টোটাল ইফোর্টটা ক্যালকুলেট করব। এবং এটা করা যেতে পারে একটা গ্রুপের মধ্যে। এটা মনে হয় আমি গত ক্লাসেও বলছি যে গ্রুপের মধ্যে সবাইকে দিয়ে একটা করে এস্টিমেশন নেওয়া যেতে পারে এবং সেখান থেকে সবারটা মিলে একটা এস্টিমেশন ক্যালকুলেট করা যেতে পারে, অথবা হচ্ছে কারোটা বেস্ট মনে হলে তারটা নিয়ে একটা এস্টিমেশন ক্যালকুলেট করা যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে আমরা কি কি এস্টিমেট করব বলো তো? আমাদের প্রজেক্টের জন্য কি কি এস্টিমেশন করা জরুরি? কোড, এস্টিমেশন করা জরুরি হচ্ছে শিডিউল, শিডিউল, এস্টিমেশন করা জরুরি কস্ট, তারপরে হচ্ছে সাইজ অফ প্রোডাক্ট, এবং হচ্ছে ইফোর্ট। এসব কিছু যখন এস্টিমেশন করতে পারবো তখনই আমরা সেখানে প্রাইস ডিটারমাইন করতে পারবো এবং হচ্ছে কাস্টমারকে জানাতে পারবো কত দিনের মধ্যে আমি কাজটা শেষ করতে পারবো। আচ্ছা দেখো, তো এখন চলে আসি হচ্ছে অ্যালগরিদমিক কস্ট মডেলিং। এই অ্যালগরিদমিক কস্ট মডেলিং একটা ইকুয়েশন ব্যবহার করে, একটা জেনারেল ইকুয়েশন। এই জেনারেল ইকুয়েশনটা হচ্ছে ইফোর্ট ইকুয়াল টু এ ইন্টু সাইজ টু দি পাওয়ার বি ইন্টু এম। এখানে দেখো প্যারামিটার কয়টা, চারটা প্যারামিটার, এ, সাইজ, বি আর হচ্ছে এম। তো এই চারটা প্যারামিটারের ভ্যালু বিভিন্ন মডেলে বিভিন্ন ভ্যালু ইউজ করে থাকে। অনেক মডেল আছে এস্টিমেশনের জন্য। তো আমরা দেখি যে এখান থেকে আমরা আসলে কি পাবো, আমরা পাবো হচ্ছে টোটাল
ইফোর্ট। এ কি? এ হচ্ছে অর্গানাইজেশন ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। এটা হচ্ছে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। অর্গানাইজেশনের একটা ফিক্সড কনস্ট্যান্ট থাকতে পারে, অথবা হচ্ছে প্রজেক্ট টু প্রজেক্ট অর্গানাইজেশন যেভাবে ঠিক করে দিবে। তারপর হচ্ছে বি রিফ্লেক্টস দ্য ডিসপ্রপোর্শনেট এফোর্ট ফর লার্জ প্রজেক্ট। এই বিটা আমরা বিভিন্নভাবে ক্যালকুলেট করতে পারি। এখানে যদি আমি বি বলি তাহলে এই বিটা তোমরা বুঝতে পারবে না। এই বি ক্যালকুলেশনের জন্য অনেকগুলি ওয়ে আছে। তারপরে হচ্ছে সাইজ। এই সাইজটা সাধারণত ডিটারমাইন করা হয় লাইন অফ কোড দ্বারা। কতগুলি মানে কোডে কতগুলি লাইন আছে সেটা দ্বারা ডিপেন্ড করা হচ্ছে, ডিটারমাইন করা যায় সাইজ। আর এম হচ্ছে একটা মাল্টিপ্লায়ার। এই মাল্টিপ্লায়ার অনেকগুলি অ্যাট্রিবিউটের সমন্বয়ে ভ্যালুটা আসে। কি কি অ্যাট্রিবিউটের মাধ্যমে আসে? প্রোডাক্ট, প্রসেস এন্ড পিপল অ্যাট্রিবিউট। মানে প্রোডাক্টটা কি ধরনের, সেখানে কোন প্রসেস ব্যবহার করা হচ্ছে, পিপলের ক্যাপাবিলিটি, পিপলের অ্যাট্রিবিউট বলতে বোঝায় যে পিপলের ক্যাপাবিলিটি কেমন। যেমন হচ্ছে একজন এক মাসে কতগুলি কোড লিখতে পারে, এটা হচ্ছে তার একটা মানে ক্যাপাবিলিটি। তো এই ফ্যাক্টর গুলা থেকে আসে হচ্ছে এম। এখন দেখো, মোস্ট মডেল আর সিমিলার বাট দে ইউজ ডিফারেন্ট ভ্যালুস ফর এ, বি এন্ড এম। তার মানে হচ্ছে প্রত্যেকটা মডেলই প্রায় এই ইকুয়েশনটাই ব্যবহার করে, বাট এই ইকুয়েশনের যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটারের জন্য বিভিন্ন ভ্যালু ব্যবহার করে থাকে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো? জি ম্যাম। এখানে আমরা একটা ইকুয়েশন ব্যবহার করব, আর ইকুয়েশনের কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলো আমরা ক্যালকুলেশন করে বের করব। কেন বের করব? আমরা এখান থেকে ইফোর্টটা বের করব। ওকে, ওকে ম্যাম। তাহলে দেখো, এস্টিমেশন অ্যাকিউরেসি। এস্টিমেশন অ্যাকিউরেসিটা আসলে তখনই বোঝা যায় যখন আমরা কাজটাকে শেষ করব। শেষ করার আগে অ্যাকিউরেসিটা বোঝা সম্ভব না। এই অ্যাকিউরেসিটা হচ্ছে এই অ্যাকিউরেসিটা ইনফ্লুয়েন্সড করে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর। যে ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে যে অ্যাকিউরেসিটা কেমন হবে। না, সরি সরি, আমি ভুল বললাম। সেটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে ফাইনাল সাইজটা কেমন হবে। ইউজ অফ পার্টস এন্ড কম্পোনেন্টস। পার্টস মানে কি মনে আছে? পার্টস, POTS, মনে নাই না? কমার্শিয়াল অফ দা সেলফ। তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডিস্ট্রিবিউশন অফ সিস্টেম। এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে ফাইনাল সাইজটা কেমন হবে। তো আমরা কি করছি? ফাইনাল সাইজটা কখন এস্টিমেট করছি? আমরা এস্টিমেট করছি হচ্ছে ফিনিশিং হওয়ার আগে, মানে হচ্ছে একদম শুরুতে। শুরুতে আমরা এস্টিমেট করছি ফাইনাল সাইজ কেমন হবে। সুতরাং এটার অ্যাকিউরেসিটা ভালোও আসতে পারে, আবার একদম অপোজিটও আসতে পারে। যদি ডেভেলপমেন্ট স্টেজে যাও, তখন যদি সাইজটা ইয়ে করো, এস্টিমেট করো, তাহলে এটা বেশি অ্যাকিউরেট আসবে ডেভেলপমেন্ট স্টেজে গিয়ে যদি সাইজটা এস্টিমেট করা হয়। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এখন আমরা একটা মডেল পড়বো, যে মডেলটা হচ্ছে মোস্ট পপুলার একটা মডেল, কনস্ট্রাকটিভ কস্ট মডেল, যেটাকে সংক্ষেপে বলা হয় কোকোমো মডেল। এই কোকোমো মডেলটা আসলে কস্ট এস্টিমেশন মডেল, যেটা প্রথমে ইন্ট্রোডিউস করেন বেরি ডব্লিউ বোহেম। এই বোহেম প্রথম হচ্ছে কোকোমো মডেলটা ইন্ট্রোডিউস করে। এই কোকোমো মডেলটা ইন্ট্রোডিউস করে কবে? 1981 সালে। তারপর এটার মানে লাস্ট ভার্সন আসছে হচ্ছে কোকোমো 2 মডেল। এই কোকোমো 2 মডেলটা খুব বেশি কনভেনিয়েন্ট এবং খুব বেশি পপুলার। এই মডেলটার কিছু সাব মডেল আছে। সাব মডেল বলতে হচ্ছে আমরা বিভিন্ন ফেজে বিভিন্ন মডেল ব্যবহার করব ফর এস্টিমেশন। কেন ব্যবহার করব আমরা এই কোকোমো মডেলটা? এস্টিমেশনের জন্য ব্যবহার করব। দেখো, এই কোকোমো মডেলের 4টা সাব মডেল আছে। প্রথম মডেলটা হচ্ছে অ্যাপ্লিকেশন কম্পোজিশন মডেল। যদি আমাদের সফটওয়্যারটা এক্সিস্টিং কোনো পার্ট থেকে বা এক্সিস্টিং কোনো অ্যাপ্লিকেশন থেকে তৈরি করা হয়, তখন সেই ক্ষেত্রে সেই ধরনের
প্রোডাক্টের এস্টিমেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যাপ্লিকেশন কম্পোজিশন মডেল। এটা হচ্ছে কোকোমো 2 এর একটা সাব মডেল। তারপর দেখো আর্লি ডিজাইন মডেল। যখন আমাদের রিকোয়ারমেন্টস ক্লিয়ার থাকবে, আমরা রিকোয়ারমেন্টস জানি বাট আমাদের কোনো ডিজাইন এখনো তৈরি হয় নাই, সেই ধরনের সেই স্টেজে গিয়ে আমরা এস্টিমেশনের জন্য ব্যবহার করব আর্লি ডিজাইন মডেল। যদি আমাদের প্রজেক্টে আমরা কোনো কম্পোনেন্টকে রিইউজ করি, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে রিইউজ মডেল। আর যদি আমাদের প্রজেক্টের আর্কিটেকচারটা ডিজাইন করা থাকে এবং অনেক বেশি ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে, তখন আমরা ব্যবহার করব হচ্ছে পোস্ট আর্কিটেকচার মডেল। এই সবগুলোই কিন্তু কোকোমো 2 মডেল। ঠিক আছে, তাহলে আমরা রিইউজ মডেল কখন ব্যবহার করব? এনিওয়ান? আমরা কখন রিইউজ মডেল ব্যবহার করব? ম্যাম কম্পোনেন্টকে যখন কোনো কম্পোনেন্টকে রিইউজ করব। এখন যদি আমার এমন কোন করার জন্য, কম্পিউট হ্যাঁ, করার জন্য। এখন যদি আমার এমন কোনো অ্যাপ্লিকেশন হয় যেখানে আমার কোনো রিইউজেবিলিটি নাই, আমি কোনো কম্পোনেন্টকে রিইউজ করছি না, তখন আসলে এই মডেলটা স্কিপ করা যায়, এই মডেলটা ইউজ করার কোনো প্রয়োজন নাই। আবার যখন দেখা গেল যে আমার আর্কিটেকচার রেডি, আমার ডিটেল ডিজাইন রেডি এবং হচ্ছে লটস অফ ইনফরমেশন অ্যাভেলেবল, তখন আসলে আমার ওই অ্যাপ্লিকেশন কম্পোজিশন আর্লি ডিজাইন করার প্রয়োজন নেই, আমরা পোস্ট আর্কিটেকচারাল মডেল দিয়েই এস্টিমেশনটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, জি তাহলে ম্যাম। এই কোকোমো মডেলের যে 4টা সাব মডেল আছে, এই মডেলগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে বিভিন্ন ফেজে ইউজ করা হয়। দেখো এই ফিগারটা কি দেখা যাচ্ছে ভালো করে? জি ম্যাম। ওকে, তাহলে দেখো অ্যাপ্লিকেশন কম্পোজিশন মডেল, এটা আসলে কিসের উপরে বেস করে এস্টিমেশন করে? নাম্বার অফ অ্যাপ্লিকেশন পয়েন্ট। এবং এটা ইউজ করা হয় কখন? সিস্টেম ডেভেলপড ইউজিং ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস প্রোগ্রামিং এটসেট্রা। যখন কোনো ডাইনামিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তখন এই মডেলটা বেশি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আর্লি ডিজাইন মডেল, এটা ডিপেন্ড করে হচ্ছে নাম্বার অফ ফাংশন পয়েন্ট। আমরা শুধুমাত্র কি জানি? আমরা শুধুমাত্র রিকোয়ারমেন্টসটা জানি। তো রিকোয়ারমেন্টসটা জানি মানে এখানে কি কি ফাংশন হবে, সেই ফাংশন গুলো আমরা এখান থেকে বের করতে পারবো এবং নাম্বার অফ ফাংশনের উপরে বেস করে এস্টিমেশনটা ক্যালকুলেট করা যাবে, ইফোর্টটা ক্যালকুলেট করা যাবে। ঠিক আছে, তারপরে যখন আমরা রিইউজ মডেল ব্যবহার করব, সেটা আসলে ডিপেন্ড করে নাম্বার অফ লাইনস অফ কোড রিইউজড অর জেনারেটেড। মানে এটা ডিপেন্ড করবে যে আমরা যে কম্পোনেন্টটা রিইউজ করব সেটার কতগুলি লাইন কোড আছে, মানে কয় লাইনের কোড আছে সেটার উপর ডিপেন্ড করবে। এবং হচ্ছে তার সাথে আর কতগুলি নতুন কোড আমাদের জেনারেট করতে হবে, এটার উপর ডিপেন্ড করে এস্টিমেশনটা করা যাবে। আর ফাইনালি পোস্ট আর্কিটেকচারাল মডেল হচ্ছে নাম্বার অফ লাইন অফ সোর্স কোড। যেহেতু আমাদের আর্কিটেকচার রেডি, সুতরাং আমরা এস্টিমেট করতে পারবো যে আমাদের কতগুলি লাইন অফ কোড প্রয়োজন, আর্কিটেকচার অনুযায়ী সেটার উপরে বেস করে আমরা ইফোর্টটা বের করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। এখন দেখো অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট অ্যাপ্লিকেশন কম্পোজিশন মডেল, এই মডেলটা কিভাবে ব্যবহার করা হয় এবং এটার ফর্মুলাটা কি? Supports prototyping project and project where they are extensive reuse. প্রোটোটাইপিং প্রজেক্টে সাপোর্ট করে এবং হচ্ছে এটা তো আমরা জানি কিসের উপরে বেস করে। তারপরে এখানে কেস টুলটাকে কনসিডার করা হয়। কেস টুল মানে হচ্ছে কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুল, যে টুলগুলা হচ্ছে কিছু অটোমেটিক কোড জেনারেট করতে পারে বা হচ্ছে তোমাকে হেল্প করবে। তো সেটার ফর্মুলাটা কি? পিএম। আমরা গত ক্লাসে পড়ছি পারসন মান্থ, মনে আছে? পারসন মান্থ, পারসন ডে, পারসন আওয়ার্স। জি ম্যাম।
সেটা ছিল E4। তার মানে আমরা এখানে কি ক্যালকুলেট করছি? আমরা ক্যালকুলেট করছি হচ্ছে E4, যেটাকে আমরা এখানে ফর্মুলাতে সিম্বলাইজ করছি PM দ্বারা। PM মানে হচ্ছে পার্সন মান্থ। তারপর দেখো PM NAP, NAP into 1 minus percent reuse by 100 by প্রোডাক্ট, মানে প্রোডাক্টিভিটি আর কি ওটা। তো এই PM তো আমরা জানি পার্সন মান্থ, NAP হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিকেশন পয়েন্টস। নাম্বার অফ অ্যাপ্লিকেশন পয়েন্ট আমরা এখানে কি ব্যবহার করছি, কোন মডেল? অ্যাপ্লিকেশন কম্পোজিশন মডেল। খেয়াল করে দেখো এটা বেস ডিপেন্ড করে কিসের উপর? নাম্বার অফ অ্যাপ্লিকেশন পয়েন্টস এর উপরে। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিকেশন পয়েন্ট ইনটু হচ্ছে 1 মাইনাস পার্সেন্ট রিউজ। যদি আমরা এখানে কোনো রিউজ করি সেটা কত পার্সেন্ট রিউজ করব? সাপোজ এখানে যদি 20% রিউজ করি তাহলে হচ্ছে 20/100, যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা 1 থেকে বাদ দিতে হবে। এবং এই টোটালটা ভাগ হবে হচ্ছে প্রোডাক্টিভিটি দিয়ে। প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভিটি হচ্ছে এখানে দেখো যে পার মান্থ কতগুলি তোমার নাম্বার অফ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। দেখো এখানে যদি ডেভেলপার এক্সপিরিয়েন্স এন্ড ক্যাপাবিলিটি ভেরি লো হয় এবং হচ্ছে কেস টুল যে তার ম্যাচিউরিটি এবং ক্যাপাবিলিটি লো হয়, তাহলে তার প্রোডাক্টিভিটি হবে 4। এটা একটা অ্যাজাম্পশন। আর ভেরি লো হলে 4, লো দুইটাই যদি লো হয় তাহলে হচ্ছে 7, নমিনাল মানে একটা অ্যাজ ইউজুয়াল তাহলে হচ্ছে 13। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি প্রোডাক্টিভিটির ভ্যালুটা। ঠিক আছে? जी मैम। ওকে, তারপর আসো আর্লি ডিজাইন মডেল। এই আর্লি ডিজাইন মডেলের ক্যালকুলেশনটা হচ্ছে PM ইজিক্যাল টু একদম সিম্পল, যেটা হচ্ছে অ্যালগরিদমিক কস্ট মডেলের ফর্মুলা, A সাইজ টু দি পাওয়ার B এন্ড হচ্ছে ইনটু M। তো এখানে M টা ডিপেন্ড করে হচ্ছে 7টা অ্যাট্রিবিউটের উপরে। এই 7টা অ্যাট্রিবিউট মনে হয় পরে দেয়া আছে, হ্যাঁ। এই 7টা অ্যাট্রিবিউটের উপরে এই 7টা অ্যাট্রিবিউটের ইয়ে হিসাবে মাল্টিপ্লিকেশন হিসাবে এমটা ব্যবহার করা হয়। সাপোজ এটার একটা ভ্যালু আসবে, এটার একটা ভ্যালু আসবে, এটার একটা ভ্যালু আসবে, এটার একটা ভ্যালু আসবে, এভাবে প্রত্যেকটারই একটা করে ভ্যালু আসবে। এবং এই ভ্যালুটা হচ্ছে সম্ভবত আহ এই ভ্যালুটা সম্ভবত 1 থেকে 5 অথবা 0 থেকে 5 এর মধ্যে নেওয়া হয়। দাঁড়াও আমি একটু দেখে বলছি এটা কত। আচ্ছা, এই ভ্যালুটা হচ্ছে তোমার 1 থেকে 6 এর মধ্যে। 6 পয়েন্ট স্কেলে এটাকে রেটিং রেটিং করা হয়। 1 মানে হচ্ছে ভেরি লো এন্ড 6 মানে হচ্ছে ভেরি হাই। দ্যাট মিন্স হচ্ছে এখানে যে ফ্যাক্টর অ্যাট্রিবিউট গুলো আছে এটার ভ্যালুকে আমি 1 থেকে 6 এর মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করতে পারি। ভেরি লো হলে 1 আর ভেরি হাই হলে হচ্ছে 6, এইভাবে 1 2 3 অ্যাসাইন করতে পারি। পরে প্রত্যেক এটার একটা ভ্যালু পাবো, এটার একটা ভ্যালু পাবো, এই সবগুলির ভ্যালু মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এম। ঠিক আছে? এখানে দেখো আরো কিছু ফ্যাক্টর আছে। এটা এটা একটা 2.94। এটা আসলে ওই যে বোহেম যে পেপারটা পাবলিশ করেছিলেন, ওনার যে লার্জ ডাটা সেট আছে ওইটার উপরে বেস করে, ওনার অর্গানাইজেশনের উপরে বেস করে এটা একটা এক্সাম্পল দেয়া। এটা কিন্তু কোনো ফিক্সড না যে A ইকুয়াল টু 2.94 হবে। আমরা জানি A কি? অর্গানাইজেশনাল ফ্যাক্টর। ঠিক আছে? দেখো এখানে বি ভ্যারি করবে কত থেকে কত পর্যন্ত? বি ভ্যারি করবে 1.1 থেকে 1.24 পর্যন্ত। ঠিক আছে? জি ম্যাম। কিসের উপরে বেস করে? নোভেলটি অফ দা প্রজেক্ট, ডেভেলপমেন্ট ফ্লেক্সিবিলিটি, রিস্ক ম্যানেজমেন্ট, প্রসেস এন্ড প্রসেস ম্যাচিউরিটি। এই এগুলার উপরে ডিপেন্ড করে এ বি এর ভ্যালুটা ভ্যারি করবে। এখন দেখো এই যে আমরা একটু আগে দেখলাম কয়টা ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলা
কি কি মাল্টিপ্লায়ার গুলা। RCPX হচ্ছে প্রোডাক্ট রিলায়েবিলিটি এন্ড কমপ্লেক্সিটি, তোমার প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স। রিইউজ হচ্ছে দ্য রিইউজ রিকোয়ার্ড, রিকোয়ার্ড কিনা। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ডিফিকাল্টি, মানে কোন প্ল্যাটফর্মে তোমার প্রজেক্টটা চলবে, সেই প্ল্যাটফর্মের মধ্যে কোনো কনস্ট্রেন্ট আছে কিনা। পার্সোনেল এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে যারা কাজ করবে মানে পার্সন, তাদের অভিজ্ঞতা। পার্সোনাল ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি মানে হচ্ছে তার প্রোডাক্টিভিটি। তারপরে হচ্ছে রিকোয়ার্ড শিডিউল, শিডিউল কনস্ট্রেন্ট, মানে কনস্ট্রেন্টটা কেমন। তোমাকে যদি বলা হয় যে তোমার ইফোর্ট লাগবে হচ্ছে 1 মাস, তোমাকে সময় দেওয়া হলো 7 দিন, তো এ ধরনের কোনো কনস্ট্রেন্ট থাকবে কিনা। এবং হচ্ছে টিম সাপোর্ট ফেসিলিটিস, টিমের মধ্যে কোহেসিভনেস কেমন আছে, টিমের মধ্যে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস কেমন আছে, মানে টিম তোমাকে কেমন সাপোর্ট দিচ্ছে, টিমের সবাই টাইমলি কাজ করছে কিনা। ঠিক আছে, এই ফ্যাক্টর গুলা কোথায় আসবে, মাল্টিপ্লায়ার্স। তারপর নেক্সট আসো রিইউজ মডেল। এই রিইউজ মডেলটা মানে হচ্ছে আমরা এখানে কোনো কিছু মাস্ট বি রিইউজ করব, এবং রিইউজ করব দেখেই এই মডেলটা ব্যবহার করব। তো এইটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ব্ল্যাক বক্স রিইউজ আর একটা হচ্ছে হোয়াইট বক্স রিইউজ। ব্ল্যাক বক্স হচ্ছে আমরা যে কম্পোনেন্টটা ব্যবহার করব সেই কম্পোনেন্টের কোনো কিছুই আমরা মডিফাইড করব না। দ্যাট মিন্স হচ্ছে আমরা শুধু কম্পোনেন্টটা ইউজ করতে পারবো, বাট কম্পোনেন্টের ভিতরে কি হচ্ছে, ভিতরে কি আছে সেটা আমরা চেঞ্জও করতে পারবো না, বা আমরা অনেকাংশে আমরা দেখতেও পারবো না, জাস্ট কম্পোনেন্টটা ইউজ করতে পারবো। টোটালি ব্লাইন্ড, আমাদের শুধু আমরা জানি যে ওটা কি আউটপুট দিবে, কি ইনপুট দিতে হবে, সেটা আমরা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। তো এই ব্ল্যাক বক্সের ক্ষেত্রে ইফোর্টটা একটু কম লাগে। কেন কম লাগে, কারণ এখানে চেঞ্জের ইফোর্টটা লাগে না, চেঞ্জের জন্য কস্টটা লাগে না। তো শুধুমাত্র হচ্ছে ইফোর্টটাকে ইফোর্ট না, শুধুমাত্র হচ্ছে কম্পোনেন্টটাকে ইন্টিগ্রেট করার জন্য যে ইফোর্টটা প্রয়োজন সেটাকে কম্পিউট করতে হয়, ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে হোয়াইট বক্সটা কেমন হবে, বোঝা যাচ্ছে হোয়াইট বক্সটা কেমন জি হবে। ম্যাম। হোয়াইট বক্সটা জি হবে ম্যাম। হচ্ছে যে আমরা কম্পোনেন্টের সবকিছুই ভালোভাবে জানবো, বুঝবো, আমাদের প্রয়োজন মতো আমরা সেখানে চেঞ্জ করতে পারবো, আমরা অ্যাডজাস্ট করতে পারবো, আমরা সেখানে নতুন কোড ইনক্লুড করতে পারবো। তো সেই ক্ষেত্রে এস্টিমেশনটা নিশ্চয়ই ব্ল্যাক বক্সের মতো হবে না, ব্ল্যাক বক্স থেকে একটু ভিন্ন হবে। ভিন্ন হবে মিন্স হচ্ছে এখানে একটু খরচটা বেশি হবে, ইফোর্টটা বেশি দিতে হবে। ঠিক আছে, জি তো ম্যাম। এইটা দেখো রিউজ মডেল এস্টিমেশনের জন্য দুইটা আছে, মানে দুইটা ইকুয়েশন। একটা হচ্ছে পিএম ইকুয়াল টু এ এস এল ও সি ইন্টু এ টি বাই 100 বাই এ টি প্রোডাক্ট। তো দেখো এই ইয়েগুলা প্যারামিটার গুলা কোনটা কি, প্রথম প্যারামিটার এ এস এল ও সি হচ্ছে নাম্বার অফ লাইনস অফ জেনারেটেড কোড, মানে হচ্ছে যে কোডটা জেনারেট হবে তার কতগুলি লাইন থাকবে সেটা। তারপরে হচ্ছে এটি ইজ দা পার্সেন্টেজ অফ কোড অটোমেটিক্যালি জেনারেটেড, তার মানে কত পার্সেন্ট অটোমেটিক্যালি জেনারেট হবে, এটাকে ভাগ করতে হবে 100 দিয়ে। আর ফাইনালি এটিপিআরওডি, এটা মানে হচ্ছে অটোমেটিক প্রোডাক্টিভিটি। এই প্রোডাক্টিভিটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন ইন্টিগ্রেটিং দিস কোড, মানে হচ্ছে যে যারা কাজ করবে তাদের প্রোডাক্টিভিটি, তারা কতখানি কোড বা কতটুকু সময়ে কতটুকু কোড। আমরা এর আগে দেখলাম না যে পার মান্থ কত গুলি স্টেটমেন্ট জেনারেট করতে পারে, পার মান্থ কতগুলি কোড জেনারেট করতে পারে, সেটা হচ্ছে তার প্রোডাক্টিভিটি। একইভাবে এইখানে প্রোডাক্টিভিটিটা হবে হচ্ছে কতগুলি কোড ইন্টিগ্রেট করতে পারে, জাস্ট চেঞ্জটা হচ্ছে ওখানে জেনারেট করতে পারে আর এখানে হচ্ছে ইন্টিগ্রেট করতে পারে। কারণ আমরা এখানে কি করতেছি, আমরা এখানে একটা কম্পোনেন্টকে রিইউজ করছি, তার মানে একটা কম্পোনেন্টের কোড অলরেডি তৈরি করা আছে বা একটা কম্পোনেন্ট অটোমেটিক কোড জেনারেট করে দিচ্ছে, আমরা সেই কোডগুলিকে আমাদের প্রয়োজন মাফিক ইন্টিগ্রেট করে নিচ্ছি। তাহলে এখানে প্রোডাক্টিভিটিটা ক্যালকুলেট হবে যে ইঞ্জিনিয়ার্স ইন ইন্টিগ্রেটিং দিস কোড। ঠিক আছে,
ক্লিয়ার? জি ম্যাম। আরেকটা ইকুয়েশন হচ্ছে ইএস এলওসি। আমরা এর আগে কি ক্যালকুলেট করলাম? এটা হচ্ছে ইফোর্ট পারসন মান্থ। এখন আমরা কি ক্যালকুলেট করছি দেখো, ইএস এলওসি ইকুয়াল টু এএস এলওসি ইন্টু 1 মাইনাস 80/100 ইন্টু এএএম। এখানে ইএস এলওসি টা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ লাইনস অফ নিউ সোর্স কোড। মানে আমরা এখন যেটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে আমরা যে নতুন করে তৈরি করছি, আমরা রিইউজ করছি, এই সবগুলির লাইন অফ কোডটা ইকুইভ্যালেন্ট হবে কার? যদি আমরা নতুন তৈরি করতাম কতগুলি লাইন হতো সেটার ইকুইভ্যালেন্ট। মানে এখন আমরা ইন্টিগ্রেট করে ফেললাম, করে ফেলে আমাদের যে প্রোডাক্টটা আসলো সেই প্রোডাক্টের টোটাল লাইন অফ কোড হচ্ছে এখানে ইএসএলওসি। দ্যাট মিন্স এটাকে তুমি বলতে পারো সাইজ, বলতে পারো না? আমরা কি এটাকে সাইজ বলতে পারি? জি ম্যাম। আমরা এর আগে ক্যালকুলেট করলাম একটা ইকুয়েশন দিয়ে হচ্ছে ইফোর্ট পারসন মান্থ, এখানে আমরা ক্যালকুলেট করলাম হচ্ছে সাইজ অফ কোড। তাহলে এই সাইজ অফ কোড করার জন্য দেখো এএস এলওসি এন্ড এটিএস বিফোর, মানে প্রিভিয়াস ইকুয়েশনে আমরা যেভাবে ক্যালকুলেট করলাম এখানেও একইভাবে নতুন টার্ম আসলো, সেটা হচ্ছে এএএম। এএএম হচ্ছে অ্যাডাপ্টেশন অ্যাডজাস্টমেন্ট মাল্টিপ্লায়ার। এই অ্যাডাপ্টেশন অ্যাডজাস্টমেন্ট মাল্টিপ্লায়ার আসলে তিনটা অ্যাট্রিবিউটের সামেশন। এটা তোমরা বইতে পাবে, তিনটা অ্যাট্রিবিউটের সামেশন। অ্যাট্রিবিউট গুলি একটু লিখে রাখো, সেটা হচ্ছে এ ডাবল এ এফ এস ইউ এন্ড হচ্ছে ডাবল এ, এই তিনটার সাম হচ্ছে ডাবল এ এম। লিখে রাখছো? একটু আরেকবার বলেন, আরেকবার একটু ভালো ভালো হয়। ডাবল এ এফ অ্যাডাপ্টেশন কম্পোনেন্ট, তারপরে হচ্ছে এস ইউ, এস ইউ, হ্যাঁ এস ইউ, এটা এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কম্পোনেন্ট। আর ফাইনালি হচ্ছে ডাবল এ, ডাবল এ। হ্যাঁ এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফ্যাক্টর। ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে মাল্টিপ্লায়ার কম্পিউটেড ফ্রম দ্য cost of changing the reused code and cost of understanding how to integrate the code and the cost of reuse decision making, এগুলার মাল্টিপ্লিকেশন হচ্ছে এএএম। ওকে, তারপর দেখো পোস্ট আর্কিটেকচারাল লেভেল, এটা হচ্ছে ফাইনাল ফোর্থ মডেল। তো এখানে দেখো কি করা হয়, এখানে আসলে আমরা মাল্টিপ্লায়ার হিসাবে ওখানে 7টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম মনে আছে? তো প্রিভিয়াস মডেলগুলোতে 17টা অ্যাট্রিবিউট ব্যবহার করা হতো। তো এখানে দেখো কোড সাইজটা কিভাবে এস্টিমেট করা হয়, নাম্বার অফ লাইন অফ নিউ কোড টু বি ডেভেলপড। দ্যাট মিন্স হচ্ছে নতুন যে কোডটা তৈরি করব তার কতগুলি লাইন হবে সেটা। estimate of equivalent number of lines of new code computed using the reuse model। তো এখানে আমরা যে রিইউজ করব তার ইকুইভ্যালেন্ট নাম্বার অফ নিউ কোড, ইকুইভ্যালেন্ট নাম্বার অফ লাইন অফ নিউ কোড বের করতে হবে। সেটা কোন ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি আমাদের মনে আছে? সম্ভবত ইএস এলওসি, যেটা আমরা যে এই যে এটা, জি ম্যাম। এটা মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ লাইন অফ নিউ সোর্স কোড। সোর্স এটা ব্যবহার করা হবে এখানে। এখানে দেখো একটা অপশন হচ্ছে নিউ কোডের লাইন, এটা হচ্ছে রিইউজ করব তার ইকুইভ্যালেন্টটা বের করতে হবে। ফাইনালি হচ্ছে estimate of the number of line of code that have to be modified according to the requirement changes। যদি রিকোয়ারমেন্ট চেঞ্জেস থাকে তাহলে কতগুলি লাইন চেঞ্জ করতে হচ্ছে বা কতগুলি লাইন মডিফাই করতে হচ্ছে সেটা। এখানে দেখো যে এক্সপোনেনশিয়াল টার্মটা আছে বি, সেটা
5টা স্কেল ফ্যাক্টরে ভাগ করা হয়। 5টা স্কেল ফ্যাক্টর কি? এই যে এখানে দেখো, প্রেসিডেন্টনেস, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট ফ্লেক্সিবিলিটি, আর্কিটেকচারাল অ্যান্ড রিস্ক রেজুলেশন, টিম কোহেশন, প্রসেস ম্যাচুরিটি। এগুলাকে কত থেকে 1 থেকে 5-এর মধ্যে রেটিং করা হয়। 1 থেকে 5-এর মধ্যে রেটিং করে তাদের, এই যে দেখো এখানে প্রত্যেকটার একটা করে ভ্যালু দেওয়া আছে। নতুন প্রজেক্ট এর জন্য হচ্ছে 4। এটা যেহেতু নো ক্লায়েন্ট ইনভলভমেন্ট নাই, সেজন্য হচ্ছে ভেরি হাই 1। কোনো রিস্ক অ্যানালাইসিস করা হয় নাই, রিস্ক অ্যানালাইসিস করা না হলে এটা হচ্ছে ভেরি লো, এটাকে 5 দেওয়া হলো। তার মানে হচ্ছে 1 হচ্ছে ভেরি হাই, 5 হচ্ছে ভেরি লো। তো এইভাবে রেটিং করে এই যে 4, 1, 5, 3, 3 এর একটা ভ্যালু পাবো। এই ভ্যালু সবগুলোকে যোগ করতে হবে, দেয়ার সাম। এই সামটা নিয়ে তাকে ভাগ করতে হবে 100 দিয়ে বা 100 দিয়ে। দেখো তাহলে এই সবগুলোর ভ্যালু আসে হচ্ছে 16। 16 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.16, এবং তার সাথে কি যোগ করতে হবে? এডেড টু দা 1.01। 1.01 এটা যোগ করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। বোঝা গেল? জি ম্যাম। এখন এই যে এইখানে আমরা 5টা ফ্যাক্টর দেখলাম না, এই 5টা ফ্যাক্টর দেখি আমরা 5টা ফ্যাক্টর কোনটা কি। সেলফ ফ্যাক্টর, এটা হচ্ছে রিফ্লেক্ট দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য অর্গানাইজেশন উইথ দিস টাইপ অফ প্রজেক্ট। মানে এখন যে প্রজেক্টটা আমরা তৈরি করতে যাচ্ছি সেই প্রজেক্টটা আমাদের এই প্রতিষ্ঠান এর আগে করেছিল নাকি করে নাই। যদি আগে করে থাকে তার মানে হচ্ছে তাদের এই ক্ষেত্রে ভ্যালুটা হবে হাই। আর যদি না করে থাকে তাহলে হচ্ছে ভেরি লো, মানে যদি কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে। মানে আমার প্রতিষ্ঠানের জন্য যদি প্রজেক্টটা নতুন হয় তাহলে ফ্যাক্টরের মানটা হবে ভেরি লো। আর যদি আমার প্রতিষ্ঠান এই ধরনের কাজে অভ্যস্ত থাকে তার মানে হচ্ছে আমার ফ্যাক্টর হবে ভেরি হাই। এইভাবে যদি আমাদের এক্সপিরিয়েন্স মিডিয়াম রেঞ্জের থাকে তাহলে এই 1 থেকে 5 এর মধ্যে কোনো একটা ভ্যালু নিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ডেভেলপমেন্ট ফ্লেক্সিবিলিটি। এই ডেভেলপমেন্ট ফেজে যদি কাস্টমার ইনভলভমেন্ট থাকে তাহলে ফ্লেক্সিবিলিটিটা কম থাকে। ঠিক আছে? আর যদি কাস্টমার ইনভলভমেন্টটা কম থাকে তাহলে হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা হাই। কেন ফ্লেক্সিবিলিটিটা হাই? ডেভেলপার নিজের মতো করে ডেভেলপ করতে পারে, তার কোনো বাইন্ডিংস থাকে না, তার কোনো কনস্ট্রেন্ট থাকে না, তার কোনো মানে উপরে বার থাকে না, যার কারণে সে ফ্লেক্সিবলি ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তো যদি কাস্টমার ইনভলভ থাকে বা কোনো প্রেসক্রাইব প্রসেস ইউজ করতে হয় তার মানে ফ্লেক্সিবিলিটিটা কমে গেল। ঠিক আছে? তোমাকে যদি আমি একটা প্রজেক্ট দিয়ে বাইন্ডিংস দিয়ে দেই যে মাস্ট বি সি দিয়ে করতে হবে তাহলে তোমার ডেভেলপমেন্ট ফ্লেক্সিবিলিটি কি কম হয়ে গেল না? আর যদি আমি প্রজেক্টটা দিয়ে বলি যে তুমি তোমার মতো করে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে ফ্লেক্সিবিলিটিটা তোমার জন্য হাই। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে। আর্কিটেকচার এন্ড রিস্ক রেজুলেশন। এখানে দেখো যে যদি অ্যানালাইসিসটা অনেক বেশি হয় তার মানে হচ্ছে এখানে রিস্ক অ্যারাইজ হওয়ার পসিবিলিটিটা কম থাকে, দ্যাট মিন্স হচ্ছে হাই। আর যদি অ্যানালাইসিস কম হয় তাহলে হচ্ছে লো। একইভাবে আর্কিটেকচারের জন্য আমরা যদি আর্কিটেকচারটা অ্যানালাইসিস করে প্রপারলি আর্কিটেকচার ডিজাইন করে নেই তাহলে সেটা হবে হাই, আর যদি ডিজাইন না করে নেই তাহলে হচ্ছে লো। মানে লিটল অ্যানালাইসিস হচ্ছে ভেরি লো অ্যান্ড এক্সট্রা হাই হচ্ছে মানে হচ্ছে ভেরি লটস অফ অ্যানালাইসিস। ঠিক আছে? তারপরে হচ্ছে টিম কোহেশন। টিম কোহেশন হচ্ছে যখন টিম একসাথে কাজ করে তাদের মধ্যে যদি ইন্টিগ্রিটিটা বেশি থাকে, তাদের মধ্যে কমিউনিকেশনটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে লো। বুঝতে পারছো? দেখো ভেরি লো মিন্স হচ্ছে ভেরি ডিফিকাল্ট ইন্টারাকশন, তাদের মধ্যে ইন্টারাকশনটা ভালো না। এক্সট্রা হাই হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইফেক্টিভ
টিম উইথ নো কমিউনিকেশন প্রবলেম, তাদের মধ্যে কমিউনিকেশনের কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে প্রসেস ম্যাচুরিটি। এই প্রসেস ম্যাচুরিটিটা হচ্ছে ওই যে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল, ওইটা ব্যবহার করে আসলে এই ম্যাচুরিটিটা বের করা হয়, ওইটা আরেকটা মডেল। তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো, সিএমএম মডেল। ঠিক আছে, জি জি ম্যাম। ম্যাম। তাহলে আমরা এই ফ্যাক্টর গুলোর ভ্যালু কিভাবে অ্যাসাইন করব এটা আমরা জানি। তো এগুলো তো আমরা পড়লাম, প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, সফটওয়্যার প্রোডাক্ট যেটা আমরা ডেভেলপ করতে যাচ্ছি তার ক্যারেক্টারিস্টিক্স। তারপর হচ্ছে এই সফটওয়্যারটা কোথায় ইউজ করা হবে বা কি দিয়ে তৈরি করা হবে, তার হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস। কম্পিউটার অ্যাট্রিবিউটস, পার্সোনাল অ্যাট্রিবিউট হচ্ছে যে যারা কাজ করবে তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের ক্যাপাবিলিটিস। এন্ড ফাইনালি হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউট। প্রজেক্ট অ্যাট্রিবিউট কি হতে পারে দেখো, পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, কি ধরনের প্রজেক্ট আমরা তৈরি করতে চাচ্ছি, এগুলো হচ্ছে মাল্টিপ্লায়ার। তো এখন আসো যে আমরা এতক্ষণ ক্যালকুলেট করলাম হচ্ছে ইফোর্ট এবং হচ্ছে সাইজ, এগুলা ক্যালকুলেট করে আমরা মানে একটা এস্টিমেশন তৈরি করলাম। এখন আমাদের একটা এস্টিমেশন বাকি রয়ে গেল, সেটা হচ্ছে শিডিউল এস্টিমেশন। মানে কতদিন সময় লাগতে পারে, এই সময় কতদিন লাগতে পারে সেটা আসলে কোকোমো মডেলের একটা ফর্মুলা আছে, যে মডেলটা হচ্ছে দেখো TDEV। এই প্যারামিটার গুলো আসলে ওই পেপারে ব্যবহার করা। তারপর হচ্ছে 3 into PM to the power 0.33 প্লাস 0.2 ইন্টু B-1.01। তো এখানে দেখো আমাদের জন্য আননোন কোনটা? ম্যাম আমাদের সবই নুন। সবই তো আ- ম্যাম। আমাদের জন্য কোনো কিছু আননোন নাই, ঠিক আছে। জি ম্যাম। জি তাহলে ম্যাম। আমরা এখান থেকে বের করতে পারবো হচ্ছে এটা আসবে হচ্ছে ক্যালেন্ডার টাইম, মানে মান্থে আসবে। এটা হচ্ছে এই শিডিউল এস্টিমেশনের জন্য একটা ইকুয়েশন। এখন আমরা যে শিডিউলটা তৈরি করব, ধরো একটা মিনিট, মিসিং হয়ে গেল কিনা। এখন দেখো আমাদের যে শিডিউলটা আসবে সেই শিডিউলটা আমাদের যে এস্টিমেটেড, এটা তো আমাদের এস্টিমেশন, আমরা কোথায় বসে করছি, আমরা করছি হচ্ছে ডেভেলপমেন্ট এন্ডে, মানে আমরা যে প্রতিষ্ঠানে এটা তৈরি করব সেই প্রতিষ্ঠানে। বাট কাস্টমারেরও তো একটা এস্টিমেশন থাকতে পারে, তাই না? সাপোজ তোমার এখানে যদি আসে 13 মান্থ, এখানে যদি 13 মান্থ আসে এবং আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট যদি থাকে যে 11 মান্থ, তাহলে আমাকে কি করতে হবে, আমার শিডিউলটা কম্প্রেস করতে হবে। কম্প্রেস করতে হবে না? মানে আমার এস্টিমেশনে আসছে 13 মাস সময় লাগবে, বাট কাস্টমার আমার কাছে চাচ্ছে হচ্ছে 11 মাসের মধ্যে, তাহলে আমাকে কি করতে হবে এখানে, কি করতে পারি আমি? কি করতে পারি বলো, এখানে কি কি ফ্যাক্টর ছিল? পার্সন মান্থ, এটা ম্যাম কমাতে হবে মানে পার্সন মান। কমাতে হবে, কমালে তো সময় আরো বেশি লাগবে। গত ক্লাসে বললাম না, একটা কাজ যদি একজন মানুষ 4 দিনে করতে পারে, তাহলে 2জন মানুষ করতে কয়দিন সময় লাগবে? আরো বেশি দিন লাগবে। বেশি দিন লাগবে। আরো কম দিন লাগবে। ভাগ ভাগ করে নিবে যে আমি এতটুকু করবো। দেখো একজন একজন মানুষ যদি একটা কাজ 4 দিনে করে, তাহলে 2জন মানুষ সেই কাজটা 2 দিনে করতে পারবে না? জি জি ম্যাম, ম্যাম। জি 2 দিন। তাহলে জি আমার ম্যাম, এখানে বুঝতে কি করতে বলেছিলাম। হবে? হ্যাঁ, এখানে কি তুমি একটু মানে রিভার্স বুঝছিলে আর কি। তো এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে করতে হবে হচ্ছে ইফোর্ট বাড়াইতে হবে। তো ইফোর্ট বাড়ানোর ক্ষেত্রে এই কোকোমো মডেল আসলে বলে যে যদি আমরা প্রজেক্ট চলাকালীন সময়ে মাঝপথে আমরা ইফোর্ট বাড়াই, দ্যাট মিন্স হচ্ছে আমরা এখানে নতুন
পার্সোনাল ইনক্লুড করি তাহলে আসলে ইফোর্ট বাড়ার প্রোডাক্টিভিটি বাড়ার পরিবর্তে প্রোডাক্টিভিটি কমে যায়। তো এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত বাড়াইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যদি আমরা ইচ্ছে মতো এখানে পার্সন ইনক্লুড করতে থাকি তাহলে সবসময় প্রোডাক্টিভিটি বাড়বে এমনটা নয়, জি ম্যাম। প্রোডাক্টিভিটি কমেও যেতে পারে। তো তোমাকে দেখতে হবে যে কোন পয়েন্টে গিয়ে প্রোডাক্টিভিটিটা অ্যাকিউরেট আসে। আসলে এখানে আমরা যা করলাম সবকিছুই আমাদের মানে ধারণা, অভিজ্ঞতা, আগের যে ডেটা সেগুলোর উপরে বেস করে এস্টিমেট করলাম, জাস্ট এস্টিমেশন। তো সেই এস্টিমেশন অ্যাকিউরেট হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? তো এস্টিমেশন অ্যাকিউরেসির জন্য ডিপেন্ড করে এটা আসলে তুমি কোন মডেল ব্যবহার করছো সেটার উপরে যেমন, আর আবার হচ্ছে তোমার কিরকম এক্সপিরিয়েন্স আছে সেটার উপরেও ডিপেন্ড করে, দুইটাই কাজে লাগে। আসলে আমরা যে ইয়েগুলা ব্যবহার করছি, ওই বিভিন্ন প্যারামিটার ব্যবহার করতেছি না, লাইন অফ কোড, সেগুলো তো আসলে এক্সপিরিয়েন্সের উপরে বেস করেই বলছি অথবা ডাটার উপরে বেস করে বলছি যে এই ধরনের ফাংশন যদি আমরা ডেভেলপ করি তাহলে কোড সাইজটা কত হতে পারে। আমরা কিন্তু কোড এখনো ডেভেলপ করি নাই, তাই না? তাহলে এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে অথবা প্রিভিয়াস ডাটা থেকে ভ্যালুগুলো আমরা এখানে বসাচ্ছি। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আর এখন তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে তোমাদের প্রজেক্টে এস্টিমেশন গুলা কিভাবে ইনক্লুড করা যায়, কিভাবে এস্টিমেশনটা করতে পারো। তোমাদের জন্য পার্সন হচ্ছে 2, এবং তোমাদের নিজেদের একটা প্রোডাক্টিভিটি বের করবে পার মান্থ তোমরা কিরকম কোড করতে পারো, বের করে তারপরে এই ভ্যালু গুলা বসাবে, ঠিক আছে? আর তোমাদের যে ইয়েটা ওই যে অর্গানাইজেশন ফ্যাক্টর বা হচ্ছে এক্সপোনেনশিয়াল কোএফিসিয়েন্ট, ওখানে হচ্ছে তোমাদের এই ইয়েগুলা, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স, তোমাদের জন্য নতুন কিনা, তোমরা কেমন অ্যানালাইসিস করলা, সেগুলো একদম সঠিকভাবে রেটিং করবে, করে এই ক্যালকুলেশন গুলা করে আমাকে দেখাবা। কি কি দেখাবা? একটা হচ্ছে ইফোর্ট, একটা সাইজ, আর একটা হচ্ছে শিডিউল। তিনটা জিনিস, ইফোর্ট, সাইজ এবং হচ্ছে শিডিউল। পারবা না? জি ম্যাম, চেষ্টা করবো। চেষ্টা করলে হবে না, পারতে হবে। ইফোর্ট, পার্সন মান্থ, সাইজ। সাইজ, আর হচ্ছে শিডিউল। ইফোর্ট করবা হচ্ছে পার্সন মান্থ দিয়ে, ওই যে এ সাইজ টু দি পাওয়ার বি এম, আর হচ্ছে আহ, ইয়ে করবা হচ্ছে ইএস এলওসি না কি যেন একটা ছিল, সাইজ বের করবা ওটা দিয়ে। তারপর হচ্ছে ইয়েটা শেষেরটা তো হচ্ছে তোমার শিডিউল, সিডিইভি, এটা দিয়ে হচ্ছে শিডিউলটা বের করবে, ঠিক আছে? ওকে, আজকের উপস্থিতি আরো কম, আজকে তো দিন ভালো। ওকে, আল্লাহ হাফেজ। চ্যাটে কেউ কিছু পাঠাচ্ছো?